স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে হেমুজ্জুল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। এইভাবে মানুষ আপনজন হবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাই না। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। উজ্জ্বল, দেখছিলাম যে আজ ঢাকা মেডিকেলে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সময় তিনি বলেছেন যে দলমত নির্বিশেষে সবারই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তিনি এই সময় আরও বলেছেন যে নিহতদের পরিবারেরও আয়ের ব্যবস্থা করা হবে। তার আগে নাশকতায় ক্ষতিগ্রস্ত ভিটিভি ভবন ঘুরে দেখে প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতিকারীদের ধরতে সবার সহযোগিতা চান সরকার প্রধানের। পাশাপাশি সহিংসতাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সান্ধ্যবাজারে নিয়েও থাকছে প্রতিবেদন। এই কয়দিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বায়াররা কিন্তু আমাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারেনি এবং কোনো বায়ার কখনোই বসে থাকবে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। এই জায়গাটা আসলে আমরা রিকভার করাটা আমাদের জন্য খুব সামনের দিনগুলি খুব ডিফিকাল্ট হবে। বিশ্ববাজারে যাতে আমরা টিকে থাকতে পারি সে ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার আমাদের। অবকাঠামোর যে সুবিধাগুলো আমাদের রয়েছে জ্বালানি বিদ্যুতের মতন, সেইটা নিরবিচ্ছিন্নভাবে আমরা দিতে পারি কিনা, যেন আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা সেটাকে ব্যবহার করতে পারেন। দেখছিলাম এমনি প্রত্যাশিত গতি কম রপ্তানি খাতের পাশাপাশি চলমান পরিস্থিতিতে গেল সপ্তাহে ফ্যাক্টরি বন্ধ ছিল 4 দিন। এতে এই খাতের ব্যবসায়ীদের দাবি যে রপ্তানি বাজারে 7,000 কোটির বেশি এবং ব্যাকওয়ার্ডে ওয়াশিং ডাইং মিলিয়ে ক্ষতির সংখ্যা 3,000 কোটি টাকা। এই নিয়েও সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল এবং বিটিভি ভবন পরিদর্শন প্রসঙ্গ। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের আয়ের ব্যবস্থা করবে সরকার, আর দল মত নির্বিশেষে চিকিৎসা চলবে আহতদের। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি। এর আগে সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন শেষে সরকার প্রধান বলেন, প্রবাসীদের বিভ্রান্ত করে দেশের ভাবমূর্তি ও নতুন কর্মসংস্থানের সুযোগ নষ্ট করা হচ্ছে। আরও জানাবেন দেবরাজ দেব। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে হঠাৎই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক এক করে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলেন সরকার প্রধান, আশ্বাস দেন সহযোগিতার। আহতদের খোঁজখবর নেওয়ার পর গণমাধ্যমে সহিংসতায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সকল আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। আয়ের ব্যবস্থা করা হবে নিহতদের পরিবারের। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। এর আগে সকালে দুষ্কৃতকারীদের হামলার শিকার রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র। পরে প্রধানমন্ত্রী বলেন, সরকার কখনোই আন্দোলনের বিপক্ষে ছিল না। যারা শিক্ষার্থীদের ব্যবহার করে সহিংসতা করেছে তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন সরকার প্রধান। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এ সময় কোটা ইস্যুতে দেশের বাইরে আন্দোলন করে সেই দেশের পুলিশের কাছে আটক হওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। জানান, দেশের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পায়তারা করছে। হ্যাঁ, আমাকে গালি দিচ্ছে, দেশের বিরুদ্ধে তারা
স্লোগান মিছিল। ওই দেশে আইন আছে, কেউ মিছিল করতে পারে না, কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না, আজকে যে বাঙালিরা ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে, তাদের কি অবস্থা হয়, আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা। মানুষের জীবনমান উন্নত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে, যেখানে মানুষের কর্মসংস্থান হয়, সেখানে এমন হামলা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সেই বাংলাদেশকে যখন একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে আসলাম, এটাই কি তার প্রতিদান? যে সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা পড়ালো, যারা করেছে, তারা কি এর সুফল ভোগ করেনি? আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো, কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে, সেই সূত্রে আমি বলেছিলাম, আমি তো তাদের রাজাকার বলিনি। দেবরাজ দেব, এখন, ঢাকা। গেল সপ্তাহে 4 দিন উৎপাদন বন্ধ থাকায় তৈরি পোশাক রপ্তানি হারিয়েছে প্রায় 7,400 কোটি টাকার। আর আমদানি রপ্তানি বন্ধ থাকায় কাঁচামাল সংকটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ক্ষতির পরিমাণ 3,000 কোটি টাকা। এই সংকট থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ীরা। আর পরিস্থিতি থেকে উত্তরণে বন্দরে গতি ফিরিয়ে আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সুমন সরকারের ছবিতে আরো জানাবেন মুন্নাফ রশিদ। ক্রেতাদের নানা শর্ত আর বিধিনিষেধ যেখানে সর্বদা ছায়ার মতো, সেই তৈরি পোশাক খাতে যেন পান থেকে চুন খসলেই উদ্বেগ বাড়ে। কয়েকদিনের অস্থিরতা যেন পোশাক রপ্তানির খোলা আকাশে ছড়িয়েছে কালো ধোঁয়া। কেননা গেল 19 থেকে 22 জুলাই টানা 4 দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় 7,400 কোটি টাকার রপ্তানি হারিয়েছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। এ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকায় কাঁচামাল সংকটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ওয়াশিং আর ডাইং খাতে উৎপাদন ব্যাহত হয়ে ক্ষতি হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। এমনিতেই গেল অর্থবছরের 11 মাসে আশানুরূপ হয়নি পোশাক রপ্তানি। এই সময়ে রপ্তানি বেড়েছে মাত্র 2.86%, যা এর আগের অর্থবছরে একই সময়ের তুলনায় কমেছে প্রায় 8%। এমন নেতিবাচক ধারার মধ্যে দেশের অধিকাংশ কারখানায় চলছে এখন শীতকালীন পণ্যের উৎপাদন। এছাড়া বড়দিন উপলক্ষে ক্রয়াদেশের উপযুক্ত সময় পার করছে তৈরি পোশাক খাত। এমন পরিস্থিতিতে গেল কয়েকদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা। বড় ক্ষতি যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে যে এই কয়দিন সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বায়াররা কিন্তু আমাদের সাথে কোনো কমিউনিকেট করতে পারেনি, এবং আগামী দিনের যে অর্ডারগুলি এই সময় প্লেস হওয়ার কথা ছিল সেটা কিন্তু অন্য দেশে চলে গিয়েছে অলরেডি। কারণ 7 দিন 6 দিন কোনো বায়ার কখনোই বসে থাকবে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। তো এই জায়গাটা আসলে আমরা রিকভার করাটা আমাদের জন্য খুব সামনের দিনগুলি খুব ডিফিকাল্ট হবে। আঘাত পুষিয়ে নেওয়া খুবই কঠিন হবে, কারণ যে ক্রেতাগুলি কাছে আমরা ইমেজ হারিয়েছি, আমাদের দেশের এবং আমাদের শিল্পের একটা যে সারা পৃথিবীতে একটা ইমেজ আছে, পজিটিভ একটা ইমেজ, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। এ সংকট থেকে উত্তরণে সরকারের নীতি সহায়তা, উৎসেকর কমানো সহ কাস্টমস, ব্যাংকিং নীতিমালায় শিথিলতা এবং আর্থিক সহযোগিতার কথা বলছেন ব্যবসায়ীরা। ব্যাংকের নানা রকমের সংকট, নানা রকমের অসুবিধা, কাস্টমসের এনবিআর বা কাস্টমসের নানা রকমের সংকট, এগুলি তো মানে তৈরি সংকট, এগুলিকে তো অন্তত আমরা অ্যাড্রেস করতে পারি, সমাধান করতে পারি। এই বন্ধের সময় টোটালি সব কিছু বন্ধ ছিল, কমিউনিকেশন বন্ধ, আমরা কিন্তু কোনো গুডস এক্সপোর্টও করতে পারিনি, রিলিজও করতে পারিনি। এখন চিটং পোর্টে এই মাল আটকে ছিল এই কদিন, সেটার জন্য আমাদের কেন জরিমানা গুনতে হবে? এটার জন্য তো দায়ী আমরা না। পোর্ট ডেমারেজটা যেন সরকার একটা প্রজ্ঞাপন দিয়ে যেন এমনিতেই মওকুফ করে দেয় এই সময়টার জন্য। একটি পরিকল্পনা নিয়ে আমরা যাব সরকারের কাছে, যাতে আমাদের সেই নীতি সহায়তা সরকার যাতে দেয়, বিশ্ববাজারে যাতে আমরা টিকে থাকতে পারি, এবং সে ব্যাপারে সরকারের সহযোগিতা দরকার আমাদের। এ অবস্থায় বন্দরে গতি ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পোশাক খাতে বিশেষ সহায়তার দাবি উঠলেও তা সরকারের পক্ষে মানা কষ্টসাধ্য বলে মনে করেন তারা। সরকারের আর্থিক সক্ষমতাও কিন্তু এখন কম, সুতরাং চাইলেই যে অনেক বড় রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য দেওয়া সম্ভব সরকারের পক্ষে তা কিন্তু না। বাজেট পরিস্থিতি সেটা বলে না। যেটা গুরুত্বপূর্ণ বরং সেটা হলো যে আমার যেই
অবকাঠামোর যে সুবিধাগুলো আমাদের রয়েছে জ্বালানি বিদ্যুতের মতন, সেইটা নিরবিচ্ছিন্নভাবে আমরা দিতে পারি কিনা, যেন আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা সেটাকে ব্যবহার করতে পারেন। লজিস্টিক্স সুবিধাগুলো লাগবে, এটা রাস্তাঘাট থেকে শুরু করে পোর্টের জায়গায় এবং রাজস্ব দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটাতে ফ্যাসিলিটেট করা, ব্যাংকিং সেক্টরের ভিতরে ফ্যাসিলিটেট করা, এটাকে এনশিওর করাটা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। 2022-23 অর্থবছরে 5,555 কোটি ডলারের মোট রপ্তানি আয়ের 4,699 কোটি ছিল তৈরি পোশাকের। গেল কয়েকদিনে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক মালিকদের যে আর্থিক ক্ষতি হয়েছে তা হয়তো নিজেদের চেষ্টা আর সরকারের নীতি সহায়তার মাধ্যমে পুষিয়ে যাবে, তবে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা আর নির্ভরতায় যে ঘাটতি দেখা দিয়েছে তা পূরণে যে বেগ পেতে হবে তাই এখন মূল ভাবনা রপ্তানিকারকদের। তাই অর্থনৈতিক অবস্থা দ্রুত ত্বরান্বিত করতে ও আমদানি রপ্তানি ঠিক রাখতে কাস্টমস সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সহজীকরণের কথা বলছেন ব্যবসায়ীরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। এই চেয়ারে কাকে চাই বাচু ভাই, বাচু ভাই, এই চেয়ারে কাকে চাই বাচু ভাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যাতে আছে লবণ, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। উজ্জ্বল, রাজধানীতে কারফিউ শিথিলের সময় বাড়ায় কিন্তু সড়কে যান চলাচল বেড়েছে এবং এই শিথিলের যে সময়টা এতে কিন্তু অনেক মানুষ আছেন যাদের অনেক প্রয়োজনীয় কাজ হয়তো বাকি রয়ে গেছে, তারা সেই প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন এবং চিরচেনা যে আবহাওয়া রয়েছে সেই পুরো আবহাওয়া ফিরেছে প্রাণের শহর ঢাকা। নাজমুস সাকিবের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। শুক্রবারের সকাল, কারফিউ শিথিলতা আরও 2 ঘন্টা বেড়ে শুরু 8টা থেকে, চলবে বিকেল 5টা পর্যন্ত। তাই দোকানপাট খুলেছে, সড়কে বেড়েছে মানুষের চলাচল। অন্যান্য শুক্রবারে যে পরিমাণ গাড়ি চলে আজকেও আমি আগের মতোই দেখতেছি, স্বাভাবিকের মতোই দেখতেছি। ব্যস্ততা ছাড়ার কারণে আজকে ঘর থেকে বের হওয়া, এই তো স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ খুশি যে সব কিছু আল্লাহ যেন সহজ করে দেন। শাহবাগ মোড়ে বেশ কিছু দোকান খুললেও বেচাকেনা এখনও জমে ওঠেনি। দোকানিরা বলছেন বিক্রি কম হওয়ায় কিছুটা হতাশা থাকলেও দোকান খুলতে পেরে স্বস্তিতে তারা। গতকালও তার আগের দিন 6টা বাজে খুলছিলাম, 5টা বাজে বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে খুলছি, আজকে এই 2 দিন মোটামুটি বেচা কিনে আগের চেয়ে মানে একটু কম, আগে যা ছিল তার চেয়ে অনেক কম। সড়কে ব্যক্তি পরিবহনের সঙ্গে গণপরিবহনও বেড়েছে বেশ। শাহবাগ মোড়ে গণপরিবহনকে দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়, তবে যাত্রী কম থাকায় আক্ষেপ পরিবহন শ্রমিকদের। এক সিগন্যালের মধ্যে আমাদের মহাজনের ইনকামটা হয়ে যায়, কিন্তু আজকে মনে করেন যে আসছি যে মহাজনের ইনকাম তো দূরের কথা, তেলের টাকাও নাই। মনে করেন যে কদমতলী আসা হয় 2000 টাকা, যেন আইসি 600 টাকা। গত 2 দিন মোটামুটি টিপ ভালোই পাইছি, কিন্তু আজকে শুক্রবার, আজকে একবারে ফাঁকা মনে হইতেছে, আজকে টিপ একবারে কম। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অন্যান্য সড়কের চেয়ে যানবাহন ছিল বেশ, তাই একটু পরপরই তৈরি হচ্ছিল যানজট। অন্যদিকে কয়েকদিন ধরে যেসব দিনমজুর কাজের জন্য বের হতে পারেননি, এখন বের হতে পেরে খুশি তারা। জানান পরিবেশ আরও স্বস্তিদায়ক হলে তারা আরও নির্বিঘ্নে কাজ করতে পারবেন। কয়েকদিন কাজ করতে হয়নি আমাদের, যারা দিনমজুর আমাদের তো সমস্যা, কাজ করতে না পারলে, কারণ গাড়ি বন্ধ থাকলে আমাকে সমস্যা। কাজের জন্য আসছি, এখানে কাজ শেষ করছি, এখন আবার আপনার এই বাটার সিঙ্গেল যাব, ওখানে একটা কাজ করব, কাজ করার পর বাসায় চলে যাব। কারফিউ শিথিলতার মধ্যে মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। নাজমুস সাকিব, এখন, ঢাকা। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন শপিং মল ও দোকানপাটে ভিড় করছেন ক্রেতারা। কারফিউ শিথিলের সময় বাড়ায় ধীরে ধীরে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাবেন তানজিলা খানম। শুক্রবার ছুটির দিনে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলে 10টা নাগাদই খুলতে শুরু করে রাজধানীর শপিং মলগুলো। ধীরে ধীরে বেলা বাড়তে থাকলে বাড়ে ক্রেতা সমাগম।
গত সপ্তাহের বেশ কয়েকদিন শপিং মল বন্ধ থাকায় দরকারি কেনাকাটা সারতে পারেননি অনেকেই। তাই দিনের 9 ঘন্টা ধরে এই সীমিত সময়ে অনেকেই ভিড় করছেন বসুন্ধরা সিটি শপিং মল ও নিউ মার্কেট এলাকায়। আমাদের কোনো আসতে অসুবিধা হয় না, তবে মাত্র আসলাম, আমরা কেনাকাটা করবো। অনেক টাইমটা ধরে দিছে, এটা একটু আমাদের জন্য কম হয়েছে, কারণ আমাদের অনেকটাই কেনাকাটা আছে। পরিস্থিতি ভালোই, আগের থেকে একটু কিছুটা ভিড় মনে হচ্ছে এখন। তবে বিক্রেতারা বলছেন গত সপ্তাহে অফিস আদালতের পাশাপাশি শপিং মল বন্ধ থাকায় বেশ লোকসানের মুখে পড়েছেন তারা। তবু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে এবং জনমনের স্বস্তি ফিরলেই কেবল এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন তারা। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা দিছে, যে কারণে এই আমাদের ব্যবসা খুবই একটা পরিস্থিতি খারাপ। বনিও হয় না এরকম পরিস্থিতি যে তারা যে গাড়ি ভাড়াটা নিবে, স্টাফের যে একটা গাড়ি ভাড়া, যাতায়াত, রোড খরচ, সেই টাকাটাও বিক্রি করতে পারতেছে। এই খাবারটা তৈরি করি, এটা যদি সেল না হয় তাহলে এটা শেষে ফালাই দিতে হয়। এই মুহূর্তে আমাদের এই প্রোডাক্টটা তো বিলাসবহুল, এটা সবার শেষে মানুষ কিনতে আসে, প্রয়োজন ছাড়া কেউ এগুলি কেনাকাটা করে না। এছাড়াও রাজধানীর শপিং মলের বাইরে ফুটপাতে যেসব দোকানপাট রয়েছে সেগুলোর বেশিরভাগই বন্ধই দেখা গেছে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। সান্ধ্য বাজারে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। উজ্জ্বল, সপ্তাহ ব্যবধানে কিন্তু রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দামই মোটামুটি কমে এসেছে এবং বিক্রেতারা বলছেন যদি সরবরাহ স্বাভাবিক হয় তাহলে দাম আরও কমে আসবে। এবং বরাবরের মতো ক্রেতারা আবারও চান সবসময় বাজার মনিটরিং। আরও জানাচ্ছেন সাজিদা রাফাত। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতার আনাগোনা অন্য সময়ের তুলনায় কম। নিত্যপণ্য কিনতে যারা এসেছেন তাদের মধ্যে খানিকটা স্বস্তি, কেননা গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে সরবরাহ। দাম কমে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 50 টাকায়, পটল পেঁপে 40, বেগুন মিলছে 60 থেকে 70 টাকায়। ঝাঁজ কমেছে কাঁচামরিচেরও, মানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। 3 দিন হইতে দাম কম ছিল, আর 3 দিন আগে আবার দাম বেশি ছিল, আবার আজ কালকে থেকে আজকে আবার একটু দাম কম আছে। 1 কেজি মালা দিলে 100 টাকা 120 টাকা, এখন সেই মালাতে বর্তমানে গেল 80 টাকা 60 টাকা সব মাল। দাম কমার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত চলে আসছে যতটুকু প্রয়োজন, কারণ বাজার 100 কেজি প্রয়োজন ছিল সেখানে আপনার 1200 কেজি চলে আসছে। ক্রেতারা বলছেন আগের চেয়ে বিভিন্ন সবজি মিলছে কেজিতে 10 থেকে 20 টাকা কমে। তুলনামূলক অনেকটা কমে গেছে, 600 টাকা মরিচ আপনার 180 টাকা হয়েছে। 60 থেকে 70 টাকা নিচে কোনো তরকারি ছিল না, বাট গত 2 দিনে এই কারফিউ একটা শিথিল করার পরে দেখা যাচ্ছে যেটা যে সবজির দাম কিছুটা কমছে। মানে আমাদের মানুষের নিম্নবিত্ত তো বেশি, আর একটু কমলে মনে হয় মানুষের জন্য আরেকটু স্বস্তিদায়ক হবে আর কি। বিক্রেতাদের দাবি গেল সপ্তাহের তুলনায় পণ্যের সরবরাহ বাড়ায় দাম নিম্নমুখী, তবে বেচা বিক্রি কম। মুরগির বাজার স্থিতিশীল রয়েছে, ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, সোনালী 280 থেকে 290 টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। বিক্রেতারা বলছেন দাম সহনীয় হলেও রয়েছে ক্রেতা সংকট। বেচা কিনে খুব একটা ভালো না, তো বৃহস্পতিবারে একটু ভালো হয়েছে, শুক্রবার আজকে অনেক কম। আজকে বেচা কিনা কম, কাস্টমার নাই। মাছের বাজারে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। পাবদা 650, রুই 400 থেকে 450, শিং 700, ট্যাংরা 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের প্রাইসটা একটু বেশি আমার কাছে, কারণটা মনে হচ্ছে যে যেহেতু যোগাযোগ ব্যবস্থা একটু ব্যাহত হচ্ছে, এই জন্য দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে। একটা মধ্যবিত্ত ফ্যামিলি যেভাবে চালানোটা আসলে একটু ডিফিকাল্ট হচ্ছে। বিক্রেতাদের অজুহাত সরবরাহ ঘাটতি দাম বাড়ার কারণ। মাছ আসতে পারে না, গাড়ি ভাড়া বেশি, আমরা গাড়ি ভাড়া বেশি দিয়ে আনলে তো আমাকেও কিনতে গিয়ে একটু বেশি পড়ে জায়গা। সঠিক সরবরাহের মাধ্যমে দাম স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। সাজিদা রাফাত, এখন, ঢাকা। রাজধানীর বাইরে কুমিল্লা, নওগাঁ, যশোর ও জামালপুরের বাজারে আগের তুলনায় কিছুটা কমেছে সবজির দর।
স্থানীয় পাইকারি বাজার থেকে বেড়েছে সরবরাহ, এতে স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাবেন শামীমা রহমান শাম্মী। কয়েক দফার বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়, বাজারে কমে সরবরাহ, হু হু করে বাড়তে থাকে সবজির দাম। তবে গত কয়েকদিনে বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে। কুমিল্লার সবজির বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের শাকসবজির দাম। ছুটির দিনে কেজিতে 30 থেকে 40 টাকা কমে বিক্রি হচ্ছে সবজি। এক সপ্তাহ আগে কুমিল্লার খুচরা বাজারে টমেটো 220 টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া শসা 40 টাকা কমে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। কমেছে করলা, বেগুন, আলু সহ বেশ কিছু সবজির দাম। তবে 1 কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের এখনও গুনতে হচ্ছে 300 টাকা। পাইকারি বাজারে সরবরাহ কিছুটা বাড়ায় দাম কমতে শুরু করেছে বলছেন ব্যবসায়ীরা। মাল অ্যাভেলেবেল আছে, গাড়ি ঘোড়া চলে, গত সপ্তাহে গাড়ি চলে না, এই জন্য মালের দাম বাড়তি ছিল, সরবরাহ ছিল না। আমরা আগে পেঁপে খেতামই না, এখন 60 টাকা বলে, এই আধা কেজি কিনছি। সবজির দাম কমেছে নওগাঁর পাইকারি কীর্তিপুরের সাপ্তাহিক হাটেও। কেজিতে 10 টাকা কমে পটল বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। করলা কেজিতে 40 টাকা কমে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। কয়েকদিন আগে বেগুন 100 থেকে 110 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। তবে এখানকার বাজারেও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজিতে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। গাড়ির আর কোনো টেনশন নাই, গাড়ির রাস্তাঘাটে কোনো সমস্যা হচ্ছে না, সময় মতোই গাড়ি ঢাকাতে পৌঁছায় যাচ্ছে। আমদানি বেশি হওয়ার কারণে পটলের বাজার 15 টাকা, 13 টাকা, 14 টাকা, 15 টাকার বাজার। সবজির সরবরাহ বেড়েছে যশোরের পাইকারি মোকাম 7 মাইল রায়নগর বাজারে। অর্ধেক দামে বিক্রি হচ্ছে কাকরোল, কচুমুখী, মূলা, করলা, পেঁপে, লাউ সহ সব ধরনের সবজি। এছাড়া কয়েকদিন বিরতির পর এই হাট থেকে আবারও প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি যাচ্ছে বিভিন্ন জেলায়। আবাদ করে কৃষকরাই মসি চলছে না, বলতেছে দাম কম। মূল্য বিক্রি আছে আজকে 25 টাকা থেকে 27 টাকা, লাউ বিক্রি আছে 20 টাকা থেকে 22 টাকা। সমস্ত মালের দামে পটল হয়েছে 12 টাকা, 13 টাকা, 14 টাকা। এটা দাম কমে হয়ে গাড়ি ভাড়ার জন্য, গাড়ি ভাড়া ডবল পড়ে যাচ্ছে, এই জন্য আর কি দাম কম বেশি হয়ে যাচ্ছে আর কি। ছুটির দিন সকাল থেকে ভিড় বাড়ে জামালপুরের সবজির বাজারে। আলু, পটল, মিষ্টি কুমড়া সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। গত 4-5 দিন আগেও যে শাকসবজির দাম যা ছিল তার চেয়ে কিছুটা কমলেও এটা আসলে আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য ক্রয় সীমার বাইরে। বাজার করতে আসলে 500 বা 1000 টাকা বাজার করতে কোনোভাবেই ব্যাগ ভরে না। এখন 110 টাকা কেজি পেঁয়াজ বেচতেছি, আলু 52 টাকা, 50 টাকা কিনে আর কি আমরা 60 টাকা বেচতেছি। চাউলের বাজারটা আর কি বেশি, আপনার ডিমের বাজার একটু বাড়ছে, আর ডাউলগুলো আপনার আগের দামই আছে। ক্রেতারা বলছেন সবজির দাম আগের তুলনায় কিছুটা কমলেও এখনো স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। তাই দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা। শামীমা রহমান শাম্মী, এখন। দেখছেন সান্ধ্যবাজার। এই চেয়ারে কাকে চাই বাচু ভাই, বাচু ভাই, এই চেয়ারে কাকে চাই বাচু ভাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যাতে আছে লবণ, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি এক রূপালী ইলিশ, ঝকঝকে ইলিশ। যদি বলতে চাই ভরা মৌসুমে কিন্তু চাঁদপুরে বেড়েছে ইলিশের যোগান, তবে বিক্রেতারা বলছেন দাম কিছুটা কমেছে, তবে সেটি এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। এদিকে বরিশালের বাজারেও ইলিশের সরবরাহ নেই খুব একটা। কিছু মাছ এলেও দাম খুব চড়া। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে সাগরে নামতে পারছেন না জেলেরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাজা ইলিশ কিনতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন অনেক ক্রেতা। ঘুরে ঘুরে দরদাম করে কিনছেন পছন্দের মাছ। বর্তমানে চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1400 থেকে 1500 এবং ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। বাজারে মাছের সরবরাহ বাড়লেও দাম এখনও বেশি বলে মনে করেন ক্রেতারা। হাজীগঞ্জ থানা থেকে আসছি মাছ কেনার জন্য। এখানে ইলিশের বড় বাজার, এখান থেকে অবশ্যই মাছ ভালো হয়, এখান থেকে নেই আমরা সবসময়। আসছি নোয়াখালী থেকে, মানে আমরা আসছি মোট 9 জন আসছি, মানে মাছ কেনার জন্য আর কি। আসছি মানে মাছ পছন্দ হয়েছে, কিন্তু মানে
দামে বলতেছে আর কি। মাছ আছে কিন্তু দাম অনেক বেশি, দাম তো কমে না। মানে যা থাকার কথা এখন মাছের চাহিদা অনুযায়ী বা বাজারে যে মাছ আসছে সেই অনুযায়ী তো মাছের দাম অনেক কম থাকার কথা। বিক্রেতারা বলছেন চাঁদপুরের ইলিশের চাহিদা দেশ জুড়ে, সে তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। স্থানীয় পদ্মা মেঘনার পাশাপাশি সাগরের ইলিশের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। কিছুদিন আগেও আমাদের এখানে মাছ অনেকটা কম হয়ে আসছে, আর কাস্টমারও আসতে পারতো না, অনেক পাইকারও আসতো না। এখন মোটামুটি স্বাভাবিক হওয়ার কারণে অনেক জায়গাতে মাছ আসছে। চাঁদপুরের যে লোকাল যে ইলিশগুলো ওগুলা বিক্রি করতেছে আমরা 15.5 থেকে 16.5 টাকার ভিতরে আর কি। আর যেটা ওই অন্যান্য যে বাইরের যে মাছটা, ওই মাছটা একটু দাম আরও কম আছে। কিন্তু এরকমভাবে যদি আরও কিছু মাছ আমদানি বাড়তে থাকে তাহলে মাছের দাম আরও কমে যাবে। তবে বরিশালের বাজারে তেমন দেখা নেই রূপালী ইলিশের। অল্প কিছু মাছ আসলেও দাম চড়া, চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। শুক্রবার ছুটির দিনে নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজারে ইলিশের সরবরাহ একদমই কম। প্রতিদিন গড়ে 2 থেকে 3 মণ ইলিশ বাজারে আসছে। সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। 500 গ্রাম ওজনের প্রতি মণ ইলিশের দাম 52,000 টাকা, 700 থেকে 900 গ্রাম 56,000, 1 কেজি ওজনের ইলিশ 62, 1 কেজি 500 গ্রাম ওজনের ইলিশ 90,000 টাকায় বিক্রি হচ্ছে। সাগরের নিম্নচাপ সব বোট চলিয়েছে, সাগরে তো যে জাল পাততে পারতেছে না। এই আবহাওয়াটা তো আমাদের এই নদী তো আইয়ে গেছে, এখন জেলিয়া নামতে পারতেছে না। নদীতেও মাছ নেই, আমাদের এই নদীতে মাছই নেই। আর সাগরে তো টুকটাক মাছ আছে, বোট যাইতে পারতেছে না, বোট আবার ফেরত আসছে। ইলিশের সরবরাহ কমায় চাহিদা বেড়েছে চাষের মাছের। আকার ও প্রকারভেদে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা। তেলাপিয়া 220 থেকে 260 টাকা, পাঙ্গাস 160 থেকে 170, পাবদা 380, রুই ও কাতল 360 থেকে 400, শিং 300 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন 250 টাকা, নিচে অন্য কোনো চাষের মাছ কেনা যায় না, 250 থেকে 300 টাকা, একটু এই অবস্থা চলছে। এদিকে কক্সবাজারে বৈরী আবহাওয়ায় অধিকাংশ ট্রলার এখনও সাগরে মাছ ধরতে যেতে পারেনি। জ্বালানি ও প্রয়োজনীয় রসদ নিয়ে এসব ট্রলার এখনও উপকূলেই নোঙর করে আছে। অনেকে উপকূলের কাছাকাছি মাছ ধরতে গেলেও এখনও ফেরেনি, ফলে অনেকটাই মাছ শূন্য ফিশারি ঘাট। শোভন মাহমুদ খান, এখন। সন্ধ্যাবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন সন্ধ্যাবাজার। 9 ঘন্টা শিথিল থাকার পর আবারও চলছে কারফিউ। কিছু জায়গায় করা হয়েছে যান চলাচল সীমিত। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে মতিঝিল থেকে আরও জানিয়েছেন সহকর্মী রকিবুল রাহাত। 9 ঘন্টা শিথিল থাকার পরে আবার রাজধানীতে কারফিউ চলছে, অর্থাৎ 5টা থেকে রাজধানীতে আবার কারফিউ শুরু হয়েছে। এবং এই কারফিউর মধ্যে আমরা দেখছি যে রাজধানীর যেসব জায়গায় চেক পয়েন্ট ছিল, অর্থাৎ সেনাবাহিনী যেসব জায়গায় তল্লাশি করে গাড়ি বা মানুষকে যাতায়াত করতে দিচ্ছিল, সেই জায়গাগুলোতে আবার তারা অবস্থান নিয়েছে। এবং রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টেই আমরা দেখেছি যে যেসব যানবাহন রয়েছে বা যারা সেই সড়কগুলো পার হতে হচ্ছে, সেখানে তারা জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে। এবং যে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, এছাড়া যাদের কারফিউ পাস রয়েছে, তাদেরকেই শুধুমাত্র সেসব এলাকা দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখছি যে রাজধানীতে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর আগে আজকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। এবং আমরা কারফিউর প্রথম দিন থেকেই দেখছিলাম যে প্রথমে 2 ঘন্টা, তারপরে 7 ঘন্টা, অর্থাৎ কারফিউ শিথিলের সময়টা আমরা দেখছি যে ধীরে ধীরে বাড়ছে। এবং সন্ধ্যার নামার পর থেকে আমরা দেখছি যে রাজধানীতে মানুষজন কিছুটা কমে এসেছে। এবং গত কয়েকদিনের কারফিউ তো আমরা দেখছিলাম যে সন্ধ্যার পরপর রাজধানীর যে সড়কগুলো রয়েছে, যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং একই সঙ্গে কয়েকটি পয়েন্ট রয়েছে যেগুলোতে তল্লাশি বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানুষজনের চলাচল করতে হয়, সেই সব জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এবং রাজধানী জুড়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এবং অবস্থান। এই ছিল রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে সবশেষ। দেখছেন শান্তবাজার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন ইস্যুতে কর্মবিরতি ও চলমান পরিস্থিতিতে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলে ঝুলছে তালা। এভাবে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাকিটা জানাবেন ফরহাদ বিন নূর। গেল 1 জুলাই থেকেই দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর একযোগে কর্মবিরতি। দাবি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে।
সরকারি যে প্রজ্ঞাপন বা সরকারি ভাষায় যেভাবে বলা হয় সেরকম একটা ঘোষণা দিয়ে নিশ্চয়ই আমরা আমাদের যে আন্দোলনটি চলছে সেখান থেকে আমরা বিরত থাকবো এবং আমরা সকলেই দ্রুত সময়ের ভিতরে ক্লাসে ফিরবার একটা আকাঙ্ক্ষা তো আমাদের রয়েই। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করে নামে আন্দোলনে। সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। এমন অবস্থায় বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ঘুরে দেখা যায় মূল ফটকগুলোতে ঝুলছে তালা। শিক্ষার্থীদের কোলাহল ভেঙে যেন পিনপতন নীরবতা। সারা দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়েরই চিত্র এটি। সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি। একই সময়ে শিক্ষার্থীদের আন্দোলন, তাদেরও ক্লাস পরীক্ষা বর্জন। এরপর চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হোস্টেলগুলোতে এখন তালা ঝুলছে। বন্ধের সময় দীর্ঘ হলে শিক্ষার্থীদের কতটা ক্ষতি হবে? শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে শুধু শিক্ষার্থী নয়, দেশ ও জাতিরও দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে একদিন যদি আমরা পিছিয়ে পড়ি, এই দেশ বহুদিন পিছিয়ে যায়। কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হচ্ছে। আমার মনে হয় যে অতি দ্রুত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং কিছুটা সময় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেও খুলে দেয়া, হলগুলো খুলে দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা এবং শ্রেণীকক্ষের কার্যক্রম পরিচালনা করা। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আবার কর্মবিরতিতে আছেন, তাদের সমস্যাটাও সরকারের পক্ষ থেকে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া বাঞ্ছনীয়। এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করা দরকার আগে। এ বিষয়ে সরকারকে সম্পৃক্ত হবার কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যদি ধরেন শিক্ষকরা ক্লাস না নেয় 2 সপ্তাহ, তাহলে 1 সেমিস্টার পিছিয়ে যায় প্রায়। এটা ভয়াবহ একটি ক্ষতি। শিক্ষার কার্যক্রম যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি সেটা আমাদের সবার জন্য মঙ্গলজনক। শিক্ষাঙ্গন কবে খুলবে, কিভাবে খুলবে, কোন প্রক্রিয়ায় খুলবে, সেটার সাথে অবশ্যই সরকারকে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। এই যে শুনশান নীরব বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস, তা শিগগির শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে। শ্রেণীকক্ষে ফের শিক্ষক শিক্ষার্থীর দেখা হবে। এখন সবার প্রত্যাশা এটি। সেজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্য বাজার। 2024 অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে প্যারিসের একটি রেল রুটে সিরিজ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ফ্রান্সের ব্যস্ততম এই রেলপথটি হামলার কবলে পড়ায় অলিম্পিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। ফরাসি পুলিশ জানিয়েছে পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা হবে। এছাড়া স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে একের পর এক হামলায় বেশ কয়েকটি সিগন্যাল বক্স ও রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে উত্তরের লিল, পশ্চিমের বর্ডো ও পূর্বের স্ট্রাসবার্গের সাথে রেল সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া প্যারিস মার্সেই লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কে বা কারা এই হামলার সাথে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। দেশ ও দেশের বাইরে থেকে আসা লাখেরও বেশি নিরাপত্তা কর্মী এবারের আয়োজনে দায়িত্ব পালন করছেন। শেষ করছি সান্ধ্য বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।